বিষয়টার উপর আসছি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের ইন্টারেস্টে প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোরের রাজনৈতিক ভবিষ্যৎ কি বিশ্বজিৎ? প্রশান্ত কিশোর ছোট করে কোচ হিসাবে ভালো ছিল, প্লেয়ার হিসাবে ব্যর্থ। কারণ কোচ কাম প্লেয়ার সবাই একসঙ্গে হতে পারে না। প্রশান্ত কিশোর দুটো ইস্যু ধরেছিল, এক হচ্ছে পলায়ন, যে এখানে পরিযায়ী শ্রমিকরা চলে যাচ্ছে তাদেরকে বিহারে রাখতে হবে, আর দ্বিতীয় যেটা বলেছিল যে সিডি রেশিও, অর্থনৈতিকভাবে বিহার থেকে যা ইনকাম হচ্ছে বিহারেই সেটা বিনিয়োগ হচ্ছে না, অন্য জায়গায় বিনিয়োগ হচ্ছে। এটা ছাড়া করাপশনের কথা বলেছিল, তিনটে ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। সুতরাং দীর্ঘকালীন রাজনীতিতে তাকে থাকতে গেলে উনি প্রথম চাইছেন তেজস্বীকে কংগ্রেস থেকে বিচ্ছিন্ন করে দিতে, এবং পরবর্তীকালে তেজস্বী এবং ও একসঙ্গে যদি আসে। অঙ্কন একটা ইন্টারভিউ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আজকে ভাইরাল হয়েছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোর ওভাররেটেড ওভারহাইট। অঙ্কনের কাছে আমি আসবো। অঙ্কন, প্রশান্ত কিশোর বলেছিলেন যে বিহারের ভোট নিয়ে গুজরাটে ফ্যাক্টরি করছে। আপনাদের একসময় সঙ্গী ছিলেন। প্রশান্ত কিশোর দাবি করেছিলেন যে আপনাদের ওনারাই ক্ষমতায় এনেছেন এবং তিনি বিভিন্ন জায়গায় আপনাদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল। কোথাও কি প্রশান্ত কিশোর আপনাদের ভোট কেটে সাহায্য করলেন? না না, প্রথম কথা তো ওনার ওই রাজনৈতিক বিদেহী আত্মার শান্তি কামনা করি। উনি তো বলে দিয়েছেন যে উনি সন্ন্যাস নেবেন, উনি আর রাজনীতিতেই থাকবেন না। তো আগাম ওনাকে রিটায়ারমেন্টের শুভেচ্ছা। এবং দেখুন, বাংলার মানুষের পাপের টাকায় যদি আজকে বিহারে দল করতে যায়, যা পরিণতি হওয়ার, না না, যা পরিণতি হওয়ার তাই পরিণতি হয়েছে। আমি একটাই কথা বলছি, এত বড় বড় কথা বলেছিল যে নীতিশ কুমার 25-এর বেশি পাবে না, বিজেপি হলো কি যেন নীতিশ কুমারের ঝোলাছাপ পার্টি, যে সমস্ত কথাবার্তা বলেছিল, দিনের শেষে প্রশান্ত কিশোরকে দূরবীন কেন, মাইক্রোস্কোপ, কোনো কিচ্ছু দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাই তো ভবিতব্য হয়। প্রশান্ত কিশোর যে কথাগুলো বলেছিলেন এবং যে কাজ করেছেন, আজকে আপনি বলছেন ভোট কাটার কাজ, চনপটিয়া থেকে একাধিক কেন্দ্রে উনি আমাদের ভোট কেটে হেল্প করেছেন। এই যে মহাগঠবন্ধনের যে আসন দেখছেন, এটা 15-র নিচে নেমে যেত যদি ওই ভোট কেটে ওই যে উচ্চবর্ণ, ভোট তো কেটেছে, কি পছন্দ, তাই তো? আপনারা ভোটও করেছে, আমাদের ভোটও কেটেছে। যারা বিজেপির এমন এমন জায়গায় প্রশান্ত কিশোর যেখানে ক্যান্ডিডেট দিয়েছেন, আপনি যদি সীমাঞ্চলটা পুরো ঘুরে দেখেন, সেখানে ভোজপুরেও তাই, সেখানে আমাদের লেফট ভোটের ট্র্যাডিশনাল ভোট যেখানে আমরা পাই, সেখানে সেই ভোটটাকে কাটছে কিভাবে, নতুন আশা দেখাচ্ছি, এই করব সেই করব, তুমি বিহারে ফিরে এসো, অথচ কোনো প্রজেক্ট নেই। সর্বভারতীয় স্তরে বিজেপিকে আক্রমণ করার কোনো ব্যাপার নেই। নীতিশ কুমার এক ঢিলে দু পাখি মারার চেষ্টা করেছেন। আমি আবার বলছি, পশ্চিমবাংলায় যেরকম সারদা থেকে আরজি কর হয়ে পার্থবাবু এখন বাড়িতে বান্ধবীর সাথে কথা বলছেন, যেভাবে কে কার এজেন্ট বয়ে যাচ্ছে না, ঠিক একই রকম পিকে বিহারে ভূমিকা পালন করেছেন, কে কার এজেন্ট বয়ে যাচ্ছে। আপনাদের ভোট কেটেছেন নাকি পিকে? অবশ্যই। প্রশান্ত কিশোর দেখুন, ব্যক্তিগত স্তরে উনি কত বড় বিশ্লেষক বা কত বড় সোশ্যাল ইঞ্জিনিয়ার আমার জানা নেই। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার নিশ্চয়ই বিরাট সাহায্য করে গেছিলেন 2021 সালে, কিন্তু এবারকার ওনার রোল বিহারে একদম পুরোপুরি বিজেপি অ্যাপয়েন্টেড ভোট কাটুয়ার রোল, একদম, আর কিছু না। উনি খুব ভালো করে জানতেন উনি একটা সিটও জিতবেন না। উনি বিভিন্ন ইন্টারভিউতে বলেছিলেন, আমি 5ও হতে পারি, 0ও হতে পারি, 25ও হতে পারি, কিন্তু আমি বিহারের জন্যে, বিহারের ছেলে মেয়েদের জন্যে আজীবন আগামী দিনে কাজ করে যাব। কোনো কাজ করবে না। হি ওয়াজ পিওরলি অ্যাপয়েন্টেড বাই ভারতীয় জনতা পার্টি, এবং সেই রোলটাই উনি প্লে করেছেন। কার অ্যাপয়েন্টেড আমি বলতে পারবো না, কিন্তু একটা জিনিস আমি বলতে পারি, বিহার ঘোরার অভিজ্ঞতা থেকে শহুরে শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে প্রশান্ত কিশোর কিন্তু প্রভাব ফেলেছেন। সিট একটিও জিততে পারেননি, একদম ঠিক। ভোট পার্সেন্টেজও বিরাট পেয়েছেন বলে আমার এখনো পর্যন্ত মনে হয় না। 3.5 এখনো পর্যন্ত ক্লিয়ার না পুরো জিনিসটা, যদিও এখনো পর্যন্ত আসেনি পুরোটা, কিন্তু প্রশান্ত কিশোর একটা প্রভাব কিন্তু ফেলেছেন। এবং তিনি যে পলিটিক্সের কথা বলেছেন, তিনি কাস্ট পলিটিক্সের বাইরে গিয়ে তিনি চাকরির কথা বলেছেন, তিনি যুবকদের শিক্ষার কথা বলেছেন, স্কুল ব্যাগ তার নির্বাচনী প্রতীক ছিল। প্রশান্ত কিশোর আজকে সাফল্য পাননি, কালকে কি করবেন আমার জানা নেই, পাবেন আমার জানা নেই, কিন্তু রাজনীতি যে প্রশান্ত কিশোরের মতো একটা ভোট কুশলী, যেখানে যিনি মাস্টার, আর রাজনীতিতে তিনি যে এখনও কিশোর, সেটা কিন্তু শিক্ষা দিয়ে গেল। তার কারণ রাজনীতি সম্পূর্ণ অন্য বিষয়। যে প্রশ্নটা আমি অঙ্কনকে করব, যে অঙ্কন, তোমরা বারবার বলছো অঙ্গ হলো, কলিঙ্গ হলো, এবার বঙ্গের পালা। বঙ্গের নির্বাচনে SIR তার প্রক্রিয়া চলছে, এখানে তো একটা
শক্ত ঘাঁটি তৃণমূল কংগ্রেসের, শক্ত সংগঠন, সেই সংগঠনের মোকাবিলা তোমাদের করতে হবে, প্লাস মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা মুখের মোকাবিলা করতে হবে, সেটা তোমাদের কাছে কোথায় আছে? দেখুন, আপনার তো দীর্ঘদিনের সাংবাদিকতার একটা অভিজ্ঞতা আছে, তো আপনি বলুন তো 2009, 2010, 2011 এই সময় তৃণমূল প্রত্যেকটা বুথে এজেন্ট দিতে পারতো কিনা? আমার যেমন কামারহাটি বিধানসভায় 150 মানে প্রায় তখন 180-190টা বুথ ছিল, প্রায় আপনার 120টা বুথে তৃণমূলের এজেন্ট ছিল না। মানুষ যখন পরিবর্তনটাকে ঠিক করে নেয় যে আমরা পরিবর্তন করব একটি সরকারের, তখন ওই সংগঠন কতটা মজবুত কি এইসব নয়, মানুষ পরিবর্তন করবে। এবং আজকের দিনে দাঁড়িয়েও বিএলএ সংখ্যা নিয়ে আপনি শুরুতেই বললেন, বিএলএ সংখ্যায় আমরা আজকে 48,000 বিএলএ প্রত্যক্ষভাবে এই তৃণমূলের এত সন্ত্রাস এইসবকে উপেক্ষা করে দিতে পেরেছি বুথ স্তরে। তো এই জায়গাতে দাঁড়িয়ে আমরা লড়ছি এবং আমরা পরিবর্তন আনবো, আত্মবিশ্বাসী আমরা। একদম, যেটা চন্দনের কাছে, চন্দন বাম জমানায়, এই যে বাম জমানার কথা বললো, আপনাদের জমানায় তৃণমূল কংগ্রেসের কিন্তু সূত্রপাত হয়েছিল 2011 নয়, আমরা যদি দেখি 2008-এর যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সেই পঞ্চায়েত নির্বাচনে 2 বা 3টে জেলা পরিষদ তৃণমূল পেয়েছিল এবং কয়েক হাজার তারা জেলা পঞ্চায়েত, এবং পশ্চিমবঙ্গে যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা আছে, এখানে এই মাটিতে যে শক্ত না হলে বিধানসভা নির্বাচন জেতা অসম্ভব, তাই তো? একদম ঠিক। এখন আমাদের পশ্চিমবাংলার সাংগঠনিক শক্তির জোরে অনেক জায়গাতে লড়াই হয়, শুধুমাত্র লড়াই করার জন্য না, নিজের আদর্শ অন্যের কাছে পৌঁছে দিতে গেলেও একটা সংগঠন লাগে, একটা গ্রামের ভেতরে আপনার কথা প্রচার করতে গেলেও একটা সংগঠন লাগে। আপনি কাকে জিজ্ঞেস করছেন? অরণ্যে রোদন, বিজেপির তো এসব কোনো দায় নেই। ও টিএমসি যাকে ক্যান্ডিডেট করবে না তাকে করবে মুখ, আর টিএমসি যাদের দলে রাখবে না বা কোনো একটা কিছু হবে তাদেরকে করে দেবে আমাদের সংগঠক। তাই তো দেখলাম এর আগেগুলো, মানুষ তো বিশ্বাস করেছিল বিজেপিকে যে এরাই হয়তো পারবে টিএমসির সঙ্গে লড়তে, এটা তো মানুষ ভুল অস্বীকার করে লাভ নেই। কিন্তু তারপরে আপনি সারদা নারদা থেকে আরজি কর পর্যন্ত কি দেখলেন? একই সেই এমনভাবে ঘুরিয়ে ফিরিয়ে এখানে টিভি মিডিয়ায় সাংঘাতিক বিপ্লব করছে, কিন্তু ওখানে গিয়ে দেখুন চার্জশিট জমা পড়ছে না, ধরা পড়ছে না, বাইরে তৃণমূল কংগ্রেসের সুযোগ হয়ে যাচ্ছে, তারা এসে বলছে দেখেছেন আমাদের নামে কখনো চার্জশিট দেয়নি, ফলে ওদের তো সুবিধা করে দিচ্ছে। সংগঠন আছে, দাঁড়ান না, আমাদের সংগঠন নিয়ে না, আপনাদের সংগঠনটা কি দাঁড়ালো 2021 সালের ভোটের পর যারা মারা গেছিলেন বিজেপি, তারাও তো বিজেপি কর্মী। সত্যি তো বিজেপির ওপরে কি সেটিং হচ্ছে দিদি হলুদ গোলাপ, আজ পর্যন্ত এত কিছু হয়েছে, তার বিচার বিজেপিকে লোকে সুমন, সব রাজনৈতিক দলের একটা এজেন্ডা থাকে, নীতি থাকে। পশ্চিমবঙ্গে আপনাদের এজেন্ডা কি? দুর্বৃত্তায়ন মুক্ত প্রশাসন ফার্স্ট, কর্মসংস্থান, আর এই যে নারী সুরক্ষা, এটা সবচেয়ে বড় এজেন্ডা। কারণ এই তৃণমূলের শাসকের সঙ্গে বিজেপির যে ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, সেই জন্য না অমিত শাহ একবারও দেখা করতে পারলো না অভয়ার মা বাবার সঙ্গে, দেখা করতে পারলো না। সেই জন্য শুভেন্দু অধিকারীকে অভিজিৎ গাঙ্গুলিকে দিয়ে বিক্ষোভ করাতে হচ্ছে। সুমনদা প্রশান্ত কিশোরের 3টে ইস্যু বলল, সেটা কংগ্রেসের পশ্চিমবঙ্গে ইস্যু। এই দুর্বৃত্তায়ন নিয়ে অভিযোগ কিন্তু বিরোধীরা বিহারে নীতিশের বিরুদ্ধে করেছিল যে ঘুষের ক্ষেত্রে 10,000 টাকার ভিতর 7,000 টাকা মহিলারা পাচ্ছে, মাইক্রোফাইন্যান্সে 1 লক্ষ টাকা চাইলে 70,000 পাচ্ছে, কিন্তু এগুলো ধোপে টেকেনি। এখানেও যে অভিযোগগুলো মানে করাপশনের উঠছে, নির্বাচনে সেই করাপশন দেখুন, বিহারে জেডিইউর একজন জিতেছেন যিনি জেলে বন্দি অবস্থায় জিতেছেন, যার বিরুদ্ধে জনসুরাজ পার্টির একজনকে খুন করার অভিযোগ, অনন্ত সিং, আমি সেটা নাম বল। ফলে আমাদের বুঝতে হবে যে আজকের পৃথিবীতে কোনটা এজেন্ডা। এটা তো বিজেপি অস্বীকার করছে না যে আমি 10,000 টাকা করে যে প্রপোজালটা দিয়েছি এটাতে মহিলারা এসছে।
দেখুন, কংগ্রেস যখন বলে দুর্বৃত্তায়ন, যার নিজের প্রদেশ অফিসে তার কিছু অবাঙালি কাউন্সিলর বাংলা পক্ষর একজনকে পেটায়, সেই নিয়ে থানায় অভিযোগ জমা পড়ে, সেটা সুরাহা করতে পারে না। তো একজন বিজেপির কে বলেছিল না যে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা বাংলা পক্ষর কোন সঙ্গে। জিনিস অর্ধেক জানাটা না খুব বাজে বিশ্বদা, খুব বাংলা জানা। পক্ষর সঙ্গে। উনি আগে যার তো- কথা আগে তো বলছেন, কংগ্রেসকে- উনি আগে যার তো- কথা আগে- বলছেন, আগে তো না না আমাকে না বিশ্বদা এটা শেষ করতে, উনি যার কথা বলছেন, হ্যাঁ তিনি আক্রান্ত হয়েছিলেন, কিন্তু কেন আক্রান্ত হয়েছিলেন? উনি ঢুকে গিয়ে বলেছিলেন একজন অবাঙালি দুর্বৃত্তের হাতে। দুর্বৃত্ত আমি বাঙালি অবাঙালি যাচ্ছি না, হ্যাঁ শেষ করুন। তো কথা হচ্ছে সেটা যদি সঠিক হয়, প্রথম তো কংগ্রেসকে ঠিক করতে হবে যে কি করছে। ঠিক। আমি বিজেপির বিরোধী হতে পারি, কিন্তু এটা তো স্বীকার করতে হবে নরেন্দ্র মোদী অমিত শাহ গত 3 মাস অন্তত 6 বার এসছেন, একদম। রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে এসছেন। ঠিক। পশ্চিমবাংলা নিয়ে রাহুল গান্ধী কোনো ভাবনাই নেই। এই যে নির্বাচন হয়ে গেল বিহার জয়ের, অর্থাৎ বিজেপির ভাষায় অঙ্গর জয়ের ক্ষেত্রে বিজেপির নিখুঁত পরিকল্পনা, এলাকাভিত্তিক স্ট্র্যাটেজি, এক এক অঞ্চলে এক এক রকমের কৌশল, মিথিলাঞ্চলে ধর্ম, মগধে উন্নয়ন, ভোজপুরে জাতপাতের হিসেব, সীমাঞ্চলে অনুপ্রবেশ, এটা কিন্তু প্রশংসা করার মতো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এবারের যে লড়াই বাংলার মাটিতে হবে, সেখানে কিন্তু ওয়াক ওভার কিন্তু এত সহজে পাবে না। তার কারণ এখানে যে দলের সাথে মোকাবিলা করতে হবে তাদের একটা শক্তপোক্ত সংগঠন শুধু আছে তা নয়, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা মুখকে মোকাবিলা করতে হবে। সুতরাং বিহার নির্বাচন শেষ, বাংলা নির্বাচনের দামামা বেজে গেল। আমরা লক্ষ্য রাখবো প্রতিদিন প্রতিনিয়ত ঘটনাবলীর ওপর। সঙ্গে থাকুন। অনেক অনেক ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আসার জন্য। ভালো থাকবেন।